কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোট শুরু, ভোটারের উপস্থিতি কম, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বাড়িধারে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত, গাড়ি চালক গুলিবিদ্ধ, তদন্ত করে ব্যবস্থা জানালেন আইজিপি। হোমিও বোর্ডকে কেন্দ্র করে ডাক্তার দিলীপের সম্পদের পাহাড়, নিয়মে পরিণত নিয়োগ ও বদলি বাণিজ্য, খতিয়ে দেখার তাগিদ টিআইবির। কেরানীগঞ্জের মনোরমা তন্ত্রমন্ত্রের প্রতারণার ফাঁদ, ৭০ বিঘা জমিতে বাংলাসহ গড়েছেন বিপুল সম্পদ, স্বামীকে বানিয়েছেন ইউপি সদস্য। এবং টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মোদি, অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোট চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে উপজেলা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আগের ৪টি ধাপের ধারাবাহিকতায় এবারেও নির্বাচনে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ভিডিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত নির্বাচনের ভোট। এ নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান এবং খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। শুরুতে আমরা যাচ্ছি পিরোজপুরের হাসিবুল ইসলাম হাসানের কাছে। হাসান, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি এখন বেড়েছে কিনা, সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনার চোখে কেমন পড়ছে? যেটা রিমেলের কারণে যে বন্ধ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু ইতিমধ্যে পিরোজপুরে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পিরোজপুর জেলায় কিন্তু মঠবাড়িয়ায় এই তৃতীয় ধাপের নির্বাচনটি একটি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিরোজপুরের মঠবাড়িয়া হচ্ছে একটি সংসদীয় আসনে কিন্তু একটি উপজেলা পরিষদ এবং এখানের একটি পৌরসভা এবং 11টি ইউনিয়ন নিয়ে কিন্তু এই উপজেলা পরিষদটি গঠিত এবং সকাল ৮টা থেকে শুরু হওয়া ইভিএম ভোটের প্রার্থীর ভোটারদের আগ্রহ কিন্তু প্রচুর পরিমাণে এবং আমি আপনাকে পিছিয়ে দেখে রাখছি প্রতিটা সেন্টারে কিন্তু বেশ ভোটার কিন্তু নারী ভোটারের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। এখানে আমি একটি বিষয় বলি যে মঠবাড়িয়া উপজেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2,26,220 জন। এই ভোটাররা কিন্তু এই এখানে ভোট দিতে আসলে সকালে থেকে প্রচুর পরিমাণে তারা ভিড় জমাচ্ছে এবং দেখা যাচ্ছে ইভিএমে কিন্তু প্রথম মঠবাড়িয়াবাসী কিন্তু ভোট দিচ্ছে। ইভিএমে ভোটের একটু সমস্যা হলেও কিন্তু তারা বলছে যে তারা পরিপূর্ণ ইভিএমে ভোট দিয়ে, তবে সকাল থেকে এখন পর্যন্ত যারা ভোট দিয়ে আসতে তারা বলছে ভিড় ভোটে একটা ভোট হচ্ছে বলে তারা একটা অভিযোগ কিন্তু বলছে। কিন্তু যারা রিটার্নিং অফিসার তারা বলছে যে অনেকের আগুনের সমস্যা এবং অনেকে না বোঝার কারণে মূলত হচ্ছে এই ভিড়টা হচ্ছে। তবে আরেকটা আইন রিটার্নিং অফিসার যে নির্বাচনের মাধুরী রায়ের সাথে সকালবেলা আমার সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য কিন্তু ইতিমধ্যে বিজেপি, র্যাব, আনসার, পুলিশ, সাদা পুলিশের পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সকাল থেকে খুব তৎপরতার সহিত কাজ করে যাচ্ছে এবং বিজিবি টহল দিচ্ছে। আমি বলে দিই 4 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে এবং র্যাবের 3টি ব্যাটালিয়ান থাকবে এবং আনসাররা থাকবে প্রায় 7 ব্যাটালিয়ান এবং মোবাইল টিম কিন্তু ইতিমধ্যে পুলিশের এবং দুইজন এখানে আনারস মাধ্যম মূল হবে বলে স্থানীয়রা বলছে এবং তারা বলছে যে সকাল থেকে ভোট যতটা দিন শুরু হচ্ছে এবং আগাচ্ছে ততটাই ভোটারদের উপস্থিতি কিন্তু ইতিমধ্যে পিরোজপুরের এই মঠবাড়িয়া উপজেলার ভোট কেন্দ্রগুলোতে পারছে এবং সবাই আশা করছে যে সুষ্ঠুভাবে বিকাল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া যা ভোটটা সম্পন্ন হবে। মূলত এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচনের মঠবাড়িয়া সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি খুলনায় আমাদের সহকর্মী রকির কাছে। রকি, খুলনার নির্বাচনের পরিস্থিতি ধন্যবাদ।
দর্শক, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু খুলনার উপকূলবর্তী 3টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। উপজেলাগুলো ছিল কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া। আজ কিন্তু এই 3টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ডুমুরিয়া উপজেলার থুকরা ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসা যে কেন্দ্রটি, আমরা সকাল থেকে এই কেন্দ্রতে অবস্থান করছি। এই কেন্দ্রতে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাইরে কিন্তু ভোটার উপস্থিতি আছে, বাট কেন্দ্রের ভিতরে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আমি এখানকার যে প্রিজাইডিং অফিসার তার সাথে কথা বলেছি, সে বলল যে এখানে প্রায় ৩১৭৮ জন ভোটার আছে এবং ভোট গ্রহণের জন্য তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে, সকাল থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা একটু এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তার কাছে জানতে চাইবো যে এখানকার ভোটের অবস্থা কি একটু আমাদের বলবেন। ধন্যবাদ আপনাকে। সকাল 8টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারের উপস্থিতি তুলনামূলক সন্তোষজনক। আর এখানে টোটাল ভোটার হচ্ছে ৩১৭২। আর কেন্দ্র 9টা। আর ভোটার উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় তুলনামূলক একটু কম, কিন্তু সন্তোষজনক। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আপনারা যেটা দেখতে পেলেন যে আমরা যেই কেন্দ্রটিতে আছি এই কেন্দ্রটিতে কিন্তু এখনো ভোটার উপস্থিতি শুরু হয় নাই বা আমরা দেখতে পাই নাই, তবে আস্তে আস্তে কিন্তু ভোটাররা আসা শুরু করেছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি এখানকার যে নারী ভোটাররা তারাই কিন্তু প্রথম পর্যায়ে আসলে ভোট দিতে আগ্রহী বলে মনে হচ্ছে, কারণ আমরা এখানে যত সময় আছি এখানকার নারী ভোটার এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু ভোট দিতে এসেছে এবং দিন শেষে কিন্তু ভোটারদের উপস্থিতি বাড়বে বলে প্রার্থীরা আমাদেরকে জানিয়েছে। খুলনা থেকে উপজেলা নির্বাচনের এটা ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জেসিকা, রকি এবং হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য। রাজধানীর গুলশান বাড়িধারা কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে কাউসার আলী নামে এক কনস্টেবলের গুলিতে মনিরুল ইসলাম নামে আরেক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। এ সময় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন জানান, ঘটনার কারণ জানা না গেলেও তদন্ত চলছে। বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে। নিহত পুলিশ কনস্টেবল মনিরুলের মৃত্যুতে এভাবে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই কনস্টেবল মাহবুব। ঘটনার সূত্রপাত রাত 11:30টার পর। রাজধানীর বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের উত্তর পাশে কনস্টেবল কাউসার আহমেদের এলোপাতারি 20 রাউন্ড গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান মনিরুল ইসলাম নামের আরেক কনস্টেবল। এই সময় সাইকেল করে বাড়ি ফিরছিলেন জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন। তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন তিনি। আহত গাড়ি চালক সাজ্জাদ হোসেনকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডিউটি শেষ করে অ্যাম্বাসি থেকে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে, তাও আবার তো জানে না যে আসলে ঘটনা কি হয়েছে। তো পড়ে যাওয়ার পরে পরবর্তীতে শুনতে গেছে যে এখানে কি হয়েছে বা এই পুলিশ পড়ে আছে কেন, শোনার মাত্র ওরে গুলি করছে। কৌতূহলবশত জিজ্ঞেস করার সাথে ওকে 2 রাউন্ড গুলি করছে, একটা হাতে করছে, একটা পেটে করছে। ঘটনার পর অভিযুক্ত কাউসার আলীকে গ্রেপ্তার করা হয়। এই সময় পুলিশের মহাপরিদর্শক জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খুশা, এসএমটি গুলি এবং 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। কনস্টেবল কাউসার ভারসাম্যহীন বলে জানা গেছে। নিহত মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনায়। তার 3 বছরের একটি সন্তানও রয়েছে। ফজলা আদিত্য, দেশ টিভি, ঢাকা। ছিলেন হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী, বনে গেলেন হোমিও বোর্ডের চেয়ারম্যান। 5 দফা মেয়াদে 16 বছরেও ছাড়েননি চেয়ারম্যান পদ। দুর্নীতির প্রমাণ পেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েও নড়াতে যায়নি ডাক্তার দিলীপ কুমারের চেয়ারম্যান পদ। হোমিও বোর্ডে কায়েম করেছেন পরিবারতন্ত্র। আইনকে বিধানগুলি দেখিয়ে নিজের ইচ্ছাকে নিয়মে পরিণত করেছেন ডাক্তার দিলীপ। চেয়ারম্যান পদে বদৌলতে বনে যান প্রায় 1000 কোটি টাকার মালিক, গড়েন স্বর্ণ ও হীরার ব্যবসা। অনুসন্ধানের আজ 2য় পর্ব, জানাচ্ছেন ফখরুল ইসলাম। ডাক্তার দিলীপ কুমার রায় নামে বেনামে সম্পদ, বিত্ত বৈভবে এখন প্রায় 1000 কোটি টাকার মালিক।
স্বর্ণ হিরে ব্যবসায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাড়ি, কারখানা, ইটভাটা, মেডিকেল কলেজ, কোথায় নেই ব্যবসা? ব্যবসা প্রসারিত বহুমুখী খাতে। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার রায়ের উত্থানটা ৮০-র দশকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে। করেন রাজনীতিও। ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার। আউটডোর চিকিৎসক ওপিডি থেকে ২০০৮ সালের পর আবাসিক চিকিৎসকের দরকার নেই, তাতেও জোরপূর্বক ভাগিয়ে নেন আরএমও পদ। ছাপোষা চিকিৎসক থেকে প্রভাবের ১৬ কলা পূর্ণ করে এক লাফে বসেন হোমিও বোর্ডের চেয়ারম্যান পদে। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। ৩ বছর মেয়াদী বোর্ড হলেও ডাক্তার দিলীপের চেয়ারম্যান পদের মেয়াদ আজও সদরূপে বহাল। প্রথমেই নিজ নামে ফরিদপুর বোয়ালমারীতে প্রতিষ্ঠা করেন ডাক্তার দিলীপ রায় মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করেই সরকারি অনুদান ৪ দফায় নেন ১ কোটি টাকারও বেশি। অভিযোগ আছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মোটা অঙ্কের বিনিময়ে সরকারি অনুদান বরাদ্দ দিতেন চেয়ারম্যান দিলীপ কুমার। দিলীপ কুমার হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে বোর্ডের অধীনস্থ এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি বেতনভোগী আবাসিক চিকিৎসকের চাকরি করেন। তবে এখানেও রয়েছে বিস্তর অনিয়ম। একদিনের জন্য হাসপাতালটিতে যাননি, করেননি হাজিরা খাতায় স্বাক্ষর। তবে বছরের পর বছর মাসিক ৫৫,০০০ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, প্রভাব দেখিয়ে টানা ২ বছরের জন্য বেতনভুক্ত ছুটিও নেন। সরকারি চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। এই নিয়ম মেনে হোমিওপ্যাথি বোর্ডে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হয়। কিন্তু ৪৬ বছর বয়সী ডাক্তার শহীদুল ইসলামকে নিয়ম ভঙ্গ করে চাকরি দেন ডাক্তার দিলীপ। পরে মন্ত্রণালয় নিয়োগে অনুমতি না দেয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রককে বহাল তবিয়তে রেখে দেন। এছাড়া সহকারী কন্ট্রোলার পদে তারিকুজ্জামান সোহেল নামের একজনকে চাকরি দেওয়ার কথা বলে তাকে ৭ বছর ধরে বোর্ড থেকে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয় বেঁকে বসায় সহকারী কন্ট্রোলার পদ তৈরি করতে না পেরে তারিকুজ্জামানকে বিদায় দিতে হয়। অভিযোগ আছে হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যান দিলীপ তার সময় সারা দেশে ২৭টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অনুমোদন দেন। এইসব কলেজে প্রয়োজনের অতিরিক্ত ২০ থেকে ৪০ জন শিক্ষক কর্মচারীও নিয়োগ দেন। অভিযোগ আছে কলেজের অনুমোদন দিতে ২০ লাখ ও শিক্ষক কর্মচারী নিয়োগে ২ থেকে ৭ লাখ টাকা লেনদেন করেছেন ডাক্তার দিলীপ। এইসব অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মন্ত্রণালয় চিঠি দিয়ে ডাক্তার দিলীপ কুমার রায়কে নিয়োগ বদলি থেকে বিরত থাকার নির্দেশ দেন। শুধু তাই নয়, হোমিওপ্যাথি বোর্ডে মেম্বার নিয়োগেও অর্থ হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আশিস নিয়োগী শিক্ষক হলেও চিকিৎসক কোটা তাকে বোর্ডের মেম্বার করেন ডাক্তার দিলীপ। বোর্ডকে তার অধীনস্থ রাখার পাশাপাশি অর্থ হাতিয়ে নিতেও সিদ্ধহস্ত দিলীপ কুমার। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলো হয়েছে বোর্ড রিলেটেড, যারা বোর্ডের বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, এবং প্রত্যেকটা নিয়োগে থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার ইয়ে নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। হোমিওপ্যাথি বোর্ড নিজের পারিবারিক বোর্ডেও পরিণত করেছেন ডাক্তার দিলীপ কুমার। বোর্ডের সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ দিয়েছেন নিজের ভাতিজা অমিত রায়কে। আরেক ভাতিজা ডাক্তার প্রদীপ রায়কে আইনানুগ অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ বানিয়েছেন নিজের হোমিও মেডিকেল কলেজে। ২০২৩ সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে দিলীপ কুমার এখানেও নির্বাহী চেয়ারম্যান। দিলীপ কুমারের এত সব অনিয়ম আর দাপটের আলাদিনের চেরাগ নাকি তার রাজনৈতিক অবস্থান। এসব অভিযোগের বিষয়ে জানতে চাই ডাক্তার দিলীপ কুমারের কাছে। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো ৪ কোটি টাকা। তো যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে। আমি নিয়োগ করতাম না। আমাকে যেটা বলছে যে অনেক আইন ছিল না, শিক্ষকদের বেতন কেন দিলাম আমি? সেই কলেজে আমার ভাতিজা, তার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে, তার লেখাপড়া ঠিক, ১০ বছর হয়নি শিক্ষকতার অভিজ্ঞতা লাগে না, তো সেটা প্রবাসক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত। এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান।
ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আটা, তেল ও পানি মিলিয়ে নাভিতে ঘষলে সব মুশকিলে আসান, এমন অভিনব এক ওঝার সন্ধান মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। কেরানীগঞ্জের কোনাখোলার ওই তান্ত্রিকের নাম মনোরমা। নামে মনোরমা হলেও আসলে তিনি গড়ে তুলেছেন মানুষ ঠকানোর এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। নাভি খোলা নামে অভিনব তন্ত্রমন্ত্র দিয়ে বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন ফকিরমা। কেরানীগঞ্জে তার রয়েছে 70 বিঘা জমির ওপরে বাংলো বাড়ি। স্ত্রীর আয়ে স্বামী হয়েছেন ইউপি সদস্য। জোর করে মানুষের শত শত বিঘা জমি দখলে নিয়েছেন তিনি। সজীব রহমানের ক্যামেরায় সাদাত নিশাদের রিপোর্ট। স্বামী স্ত্রীর অমিল, প্রেমে ব্যর্থতা কিংবা মাথা অথবা পেট ব্যথা, যে কোনো সমস্যারই মুশকিলে আসান। নাভি খোলার নামে তন্ত্রমন্ত্র, জাদুটোনা সবকিছুর সমাধান দেন তিনি। দেশ টিভির ক্যামেরা এবার তান্ত্রিক মায়ের খোঁজে কেরানীগঞ্জের কোনাখোলা। নাম মনোরমা সরকার। এলাকাবাসীর কাছে তিনি ফকির মা। নিয়ম মাফিক অগ্রিম টিকিট কেটে সঙ্গে নিতে হলো আটা, তেল ও পানি। তখন কেবল সূর্য উদয় হয়েছে মাত্র। ভোর থেকে ফকির মায়ের বাড়িতে এমন ভিড়। সঙ্গে থাকা আটা, তেল ও পানি দিতে হবে তান্ত্রিক মায়ের শিষ্যের কাছে। সঙ্গে দিতে হলো বকশিস। পেটে ব্যথা নিরাময়ের মন্ত্র চাওয়া হলো ফকির মায়ের কাছে। কথিত অলৌকিকতার নামে পেটে আটা মুড়িয়ে তান্ত্রিক মা বের করলেন একটি রহস্যজনক পাথর, সুতাসহ কিছু ময়লা। জানান, রোগীকে শুকনা বান দিয়েছে এক মেয়ে। বান কাটাতে আনতে হবে দেশি মুরগি, সঙ্গে ভিজিট 320 টাকা। এখানে আসা কম বেশি সব রোগীকেই এই পথ্য দিচ্ছেন তিনি। প্রতারণার এখানেই শেষ নয়। বান মারার ভয়ে টোপ দেখিয়ে কখনো দেশি মুরগি, খাসি, গরু, এমনকি মোটা অঙ্কের অর্থ দাবি করছেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে খোঁজ মেলে জাদুটোনার আড়ালে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফকির মা। রোগী দেখে দিনে আয় লাখ টাকা, বছরে এই সংখ্যা 3.5 কোটি। আর রোগীর কাছ থেকে নেওয়া গরু, খাসি থেকে আয় আরো কয়েক কোটি টাকা। বড় ধরনের একটা বান মারছে, এই বানের মানে আপনার বিরাট বড় একটা ক্ষতির সম্ভাবনা আর কি আছে। এটা কাটানোর জন্য আর কি আমি টাকাটা দিয়েছিলাম। 20,000। এমনি বান মারছে, টাকা পয়সা নেয় প্রচুর পরিমাণে। তারপরে ওই যে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা দাবি করে। আমি তো খাসি কুলে পারতাছি না, আমার ঘরে তকবিরটা দেন কইছে না, খাসি না হইলে আমি তকবির দিতাম না। কেরানীগঞ্জে 70 বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন বিশাল বাংলো বাড়ি। আছে গরু, মুরগির খামারও। স্ত্রীর বিপুল ইনকামের অর্থে ইউপি সদস্য হয়েছেন স্বামী। কিনেছেন শত শত বিঘা জমি। এগুলো কি যে মেম্বার কিনা যায়? হ্যাঁ হ্যাঁ কিনা 100 বিঘা জমি মেম্বারে পুরাটা ওই যে দান মিনাচ্ছে, ওই যে দান। শুধু তাই নয়, কেরানীগঞ্জে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল করে ভবন নির্মাণেরও অভিযোগ উঠেছে তার স্বামী নরেশ চন্দ্রের বিরুদ্ধে। 95% জায়গা, আর যে জায়গাটার ভিতরে এখন বর্তমান মার্কেট করা হইতেছে এবং ব্যবসা করা হইতেছে, ঠিক আছে, উনি কোন বলে করতেছে সেটা আমি জানি না। কার কাছ থেকে সেই সম্পদ নিল যে সে উনি ব্যবসা করতেছে, আজকে বর্তমানে ব্যবসা করতেছে, উপরে দোতলা তৈরি করতেছে। এ বিষয়ে নরেশ চন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কেরানীগঞ্জের প্রশাসনের নাকের ডগাতেই এমন প্রতারণার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তান্ত্রিক মা, যেন দেখার কেউ নেই। এর আগে মনোরমার শাশুড়িও ছিলেন জাদুটোনার এই ব্যবসায়। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখাল সংলগ্ন 3 কিলোমিটার এলাকায় ভ্রমণ নিষিদ্ধ। গড়ে তোলা হবে সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারের অনুমোদন, তবুও কুষ্টিয়ায় ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে সীসাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যার প্রভাবে প্রায় 3000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। তবে প্রশাসন বলছে, অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এই ধরনের কারখানা গড়ে ওঠে তাহলে ব্যবস্থা নেবেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইজাজান তিতাসের রিপোর্ট। চারিদিকে ঘেরা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে ভেতরে। নেই জনসাধারণের প্রবেশের অনুমতিও। এভাবেই দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার আইলচারা এলাকায় ফসলি জমির মধ্যে গড়ে তোলা হয়েছে রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে
সীসাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আর এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে দারিদ্র অল্প বয়সী যুবকদের। স্বাস্থ্য ঝুঁকি রয়েছে জেনেও কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন তারা। অবৈধ না বৈধ এটা তো আমরা কাজ কাম করে এই পর্যন্ত জানি। এখানে বেড়ারে আসে আমরা ভাঙ্গিয়ে যে এভাবে বাইসে রেখে দিছি, এটা আমাদের কাম শেষ। অ্যাসিড পানিগুলো এখানে নিংড়ানোর পরে পাইপ আছে, পাইপ দিয়ে হাউস করা আছে, হাউসের ভেতরে দিই। এদিকে এই অবৈধ কারখানার রাসায়নিক বর্জ্যের প্রভাবে প্রায় 3000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল, চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। দ্রুতই এই কারখানা বন্ধের দাবি তাদের। ব্যাটারি প্লাস এই যে অ্যাসিডের পানি আসি, বাতাস আসি, আমার 7 বিঘি ধান সব নষ্ট হয়ে গেল, পুড়ে গেল। অ্যাসিড কারখানা করিয়েছে, এখন করি আমার এই দেশের ক্ষেত খান্দ সব ধান তাই সব শেষ। আমরা বউ বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো? এই অ্যাসিড কারখানা আমাদের জমির ভিতরে করে মাঠের ফসল ধান পান সব নষ্ট হয়ে যাচ্ছে। তবে প্রশাসন বলছে অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে তোলা হয় তাহলে ব্যবস্থা নেবেন তারা। কেমিক্যাল ইন্ডাস্ট্রি গঠন করতে হলে বা স্থাপন করতে হলে প্রচলিত যে আইন রয়েছে বা যে নিয়ম রয়েছে এগুলো প্রতিপালন করে লাইসেন্স গ্রহণপূর্বক সেটি করতে হবে। সেটি যদি না করা হয়ে থাকে, কোনো লাইসেন্স গ্রহণ করা না হয়ে থাকে এবং প্রচলিত নিয়ম নীতি প্রতিপালন করা না হয়ে থাকে, অবশ্যই আমরা এটার বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে চলছে এই অবৈধ কারখানার কার্যক্রম। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারি অনুমোদনও, তবুও ফসলি জমির মধ্যে গড়ে উঠেছে রাসায়নিক কারখানা। তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যার বর্জ্য ফেলা হচ্ছে ফসলি জমিতে। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার ফসলি জমি ও জীববৈচিত্র্য। তাই দ্রুত এই রাসায়নিক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কক্সবাজার সমুদ্র সৈকতের 2.9 কিলোমিটার এলাকা ভ্রমণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ এই সৈকত এলাকা জুড়ে চলবে গবেষণা। সম্পূর্ণ দূষণমুক্ত রেখে এই এলাকাটিতে গড়ে তোলা হবে সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য। বিশ্ব সমুদ্র দিবসে বিশেষ এই সৈকত এলাকার নাম দেয়া হয়েছে বড়ি বিচ। কক্সবাজার থেকে সৌরভদেবের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখাল সংলগ্ন 2.9 কিলোমিটার বালিয়াড়ি জুড়ে স্থানীয় ও পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে এই সৈকতের দেখভাল করবে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। সেখানে গবেষণা চালাবেন বিজ্ঞানীরা। সংরক্ষিত হিসেবে শনিবার বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বড়ির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সৈকত। সেই সাথে বড়ি বিচ নামে এর উদ্বোধন করা হয়। বড়ির মহাপরিচালক জানান, এই সৈকত প্রাণবৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হবে। এখানে কেউ এসে বিরক্ত করতে পারবে না। এই সৈকত থাকবে শতভাগ প্লাস্টিক মুক্ত। আমাদের একটা অভয়ারণ্য দরকার, স্যাংচুয়ারি যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না, যেটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। এইভাবে আমরা এই বিচটাকে তৈরি করছি অনেক দিন থেকেই। সৈকতের পাশে যে মানুষগুলো বসবাস করেন তারাও এতে উপকৃত হবেন জানিয়ে এই সমুদ্র বিজ্ঞানী জানান, স্থানীয় জনগোষ্ঠীকেও এতে সম্পৃক্ত করা হবে। সো সমুদ্র উপকূলে যত ধরনের মেরিকালচার অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা এই বিচে অলরেডি করছি এবং করব। সেখানে কিন্তু আমাদের যারা এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু আমরা এই রিসার্চগুলোতে তাদেরকে অংশগ্রহণ করাবো, যেন তারা এটাকে এই রিসার্চগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও জীবন জীবিকার জন্য কিছু উপাদান পেয়ে যায়। তহিদা রশিদ মনে করেন, পর্যটনের সাথে এই উদ্যোগ সাংঘর্ষিক নয়, বরং অন্যান্য বিচগুলোকেও কিভাবে পরিবেশ বান্ধব করা যায় তার জন্য তারা কাজ করবেন। আমাদের সাথে কিন্তু ট্যুরিজমের কোনো কনফ্লিক্ট নাই, মাইন্ডেড। এটা শুধুমাত্র রিসার্চ করে বিচগুলোকে কিভাবে একটা আদর্শ বিচে রূপান্তরিত করা যায়। প্রত্যেকটা বিচ ট্যুরিস্ট আসবে, কিন্তু সেটার একটা নিয়মের মধ্যে থাকতে হবে, যে কোন বিচটা কিভাবে তারা ব্যবহার করবে সেটা একটা নিয়মের মধ্যে আনার জন্যই আমরা এটাকে একটা মডেল হিসেবে নিব। এছাড়াও বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আয়োজন করা হয় আন্তর্জাতিক সেমিনার সহ বিভিন্ন কর্মসূচির। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানীরা আলোচনা করেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।
সংবাদ সকাল আরও থাকছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩৯ রানে অল আউট উগান্ডা, টি-20 বিশ্বকাপের ইতিহাসের সর্বনিম্ন স্কোর। মাছের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। পরশ, মাছ বাজারের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাচীনতম আনন্দ বাজারের মাছ বাজারে। এখানে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে বাজারে ক্রেতারা কিন্তু ভিড় করতে থাকে মাছ কেনার জন্য। আর এটি একটি পাইকারি বাজার। এই বাজার থেকে জেলা পর্যায়ের যে শহরের যে বিভিন্ন যে ছোট ছোট বাজার রয়েছে, এই ছোট ছোট বাজারে যে মাছ ব্যবসায়ী রয়েছে, তারা মাছ এখান থেকে কিনে এখানে এইসব বাজারে বিক্রি করে থাকেন। তো বিগত কয়েকদিনে কিন্তু সব ধরনের মাছের দাম বেড়েছে। তো আমি যদি মাছের দামের কথা বলি, এখানে যে রুই মাছ রয়েছে, রুই মাছ 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের যে রুই মাছ রয়েছে 300 টাকা। এছাড়া 2 থেকে 3 কেজি ওজনের যে মাছ, এগুলো 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কাতল মাছ 300 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া থেকে ধরে যে পাঙ্কাশ মাছ রয়েছে, এগুলো 150 টাকা থেকে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এছাড়া দেশীয় জাতের যেসব মাছ রয়েছে, যেমন যে শিং, বাইম ছাড়া যে দেশীয় প্রজাতির মাছ, সেগুলো 800 থেকে 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতারা আমাকে জানিয়েছেন, একদিকে মাংসের দাম ঊর্ধ্বগতি, একই সাথে মাছের দাম বাড়ার কারণে তারা অনেকটা বিপাকে পড়তে হচ্ছে। তারা আরো জানিয়েছেন যে ক্রেতাদের মাছের প্রতি যেহেতু একটু যুগটা বেশি, সেজন্য কিন্তু ব্যবসায়ীরা পুঁজি করে মাছের দামটা অনেকটা বাড়িয়েছেন। তারা কিন্তু বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। এছাড়া কয়েকজন মাছ বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন মাছের খাবারের দাম কিন্তু অনেকটা বেড়েছে। তাই চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম বাড়ছে। পাশাপাশি খাল বিল এবং দেশীয় মাছের সংকট থাকার কারণে কিন্তু মাছের দাম অনেকটা বেড়েছে। আমি এখন যে বাজারে রয়েছি, বাজারে একজন মাছ বিক্রেতা রয়েছে, আড়তদার, তার সাথে কথা বলবো যে মাছের দাম কেন বাড়ছে। আসলে মাছের দাম বাড়ার মূল কারণ হচ্ছে খাদ্যপণ্যের দাম যেভাবে বাড়তেছে, চাষিরা তেমন ভাবে মাছ উৎপাদন করতে পারতেছে না। ফলে মাছের চাহিদা বেশি, উৎপাদন কম হওয়ায় মাছের মূল্য বৃদ্ধি বাড়তেছে দিনের দিন। এছাড়া নদীতেও মাছ তেমন উৎপাদন হচ্ছে না। মাছ উৎপাদন না হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণ পানি নাই, আর জেলেরা রিং জাল এবং কারেন্ট জালের মাধ্যমে মাছের বংশ ধ্বংস করতেছে। এর ফলেও মাছ উৎপাদিত না হওয়ার কারণে মাছের মূল্য বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। তো তার সাথে আবার কথা হয়, তিনি যেমনটা আমাকে জানিয়েছেন যে মাছের যে দাম, খাবারের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমার পাশে একটি নদী রয়েছে, যে তিতাস নদী। এই নদীতে প্রায় সময় যে জেলেরা কিন্তু রিং জাল দিয়ে যে বিভিন্ন পোনা মাছ এবং ডিমওয়ালা যে মাছ, এগুলো ধরে ফেলার কারণে কিন্তু মাছের যে প্রজননটা কমে যাচ্ছে এবং মাছের সংকট দেখা দিচ্ছে। তো জেলা মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে কৃত্রিম সংকট তৈরি করে মাছের দাম বাড়ানোর কোনো বাড়ানো হবে না। বাড়ালে যদি কৃত্রিম সংকট করে যদি মাছের দাম বাড়ায়, তাহলে কিন্তু তারা সে ব্যবস্থা নেবেন। এছাড়া তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন বলে আমাকে জানিয়েছেন। জেসিকা, মাছ বাজার নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ মাছ বাজারের সবশেষ খবর আমাদের দর্শকদের জানাবার জন্য। পদ্মা ও কালনা সেতুর কল্যাণে মাত্র কয়েক বছরেই মাদারীপুরের মোস্তফাপুর হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহৎ ফলের আড়ত। 70 থেকে 80টি আড়তে দিনরাত চলে বেচাকেনা। মাসে বাণিজ্য হয় অন্তত 300 কোটি টাকা। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। করোনার সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যবসায়ী মিলে খোলেন ফলের আড়ত। প্রথমে তারা ভোলা পটুয়াখালী থেকে তরমুজ ও বাঙ্গি এনে শুরু করেন ব্যবসা। অল্প কিছু দিনের মধ্যে লাভজনক হওয়ায় মোস্তফাপুর ফল আড়ত সমবায় সমিতি নামে বড় আকারে ফলের আড়ত গড়ে তোলেন। বাড়তে বাড়তে এখন আড়তের সংখ্যা 80টি। আমাদের এখানে আড়ত মোটামুটি আগে ছিল 20-22টার মতো, এখন বর্তমানে 80টা আড়ত আছে। অন্য আড়তে গেলে হয়তো 2 দিন 3 দিন সময় লাগে, অথচ এখানে আনলে ওই মালটা আমরা 8 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে বিক্রি করে আবার ইচ্ছে করলে এলাকা থেকে নিয়ে
আসতে পারে। এখানের আড়তগুলোতে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় থেকে ফল বেচাকেনা শুরু হয়ে চলে 6 থেকে 7 মাস পর্যন্ত, যার বেশিরভাগই তরমুজ, বাঙ্গি, আম, আনারস, কলাসহ মৌসুমি ফল। আড়তে আসার কারণে টাকা পয়সা খুবই নিরাপদ। এখানে আমরা টাকা পয়সা রাখতে চলে গেলেও টাকা পয়সা বাড়ি পৌঁছে দেয়। ঢাকা সিনেম বেচার মান এখানে অনেক ভালো এবং ভাড়ার দিক দিয়ে আমাদের কম হয়। ঢাকা বরিশালের চেয়ে এখান থেকে পরিবহন খরচ কম হওয়ায় খুলনা, নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহ, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা নেন ফল। এই জায়গায় মাল মনে করেন অনেক জায়গায় যায়, শরীয়তপুর, শিবচর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চিটাগাং, চট্টগ্রাম পর্যন্ত মাল যায়। পদ্মা সেতুর কল্যাণে সহজ যোগাযোগ ব্যবস্থাকে এই আড়তের সাফল্যের কারণ হিসেবে দেখছেন জেলার শীর্ষ কর্মকর্তারা। যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আমাদের এই পদ্মা ব্রিজ হওয়ায় এইটা সুযোগটা আমরা এখানে নিতে পারতেছি, যে ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে তারা তরমুজ সংগ্রহ করতেছে এবং এখান থেকে তারা রপ্তানি করতেছে। এই অঞ্চলে ব্যবসায়ীরা এবং ফলের আড়তে যারা আড়তদাররা রয়েছেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয়, আমাদের নিয়মিত ওখানে পুলিশের টহল মোতায়েন করা থাকে। মোস্তফাপুর ফলের আড়তে দৈনিক বাণিজ্যের পরিমাণ অন্তত 10 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে দেশটি জুড়ে চলছে শপথের শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিষেক আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে। এরই মধ্যে শপথ গ্রহণে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন বিশ্ব নেতারা। বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র রিপোর্টে। লোকসভা নির্বাচনের জয়ের পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতা নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ভারতীয় নেতা হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন তিনি। এর আগে শুক্রবার এনডিএ জোটের বৈঠকে বিজেপিকে সর্বসম্মতিক্রমে পূর্ণ সমর্থন দেওয়ায় জোট নেতা ও নবনির্বাচিত লোকসভা সদস্যদের ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। लेकिन 4 तारीख के बाद हमारा जो व्यवहार रहा है वो हमारी वो पहचान बताता है कि हम विजय को पचाना जानते हैं। রোববার তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রীর শপথে আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত বেশিরভাগ রাষ্ট্র ও সরকার প্রধানকে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্গে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, ভুটানের প্রেসিডেন্ট শেরিং তোবগেকে। আমন্ত্রণ জানানো হয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ যুগনাথকেও। রোববার সন্ধ্যায় আমন্ত্রিত রাষ্ট্রনেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদীর নৈশভোজে যোগ দেবেন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 জিম্মিকে উদ্ধার করতে গিয়ে মধ্য গাজা নুসাইরাত শরণার্থী শিবিরে 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ হামলা আহত হয়েছেন 400-রও বেশি। এ হামলা 4 ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে উদ্ধার করার অংশ ছিল বলে জানিয়েছে ইসরায়েল। অপারেশন চলাকালীন তাদের একজন কর্মকর্তা মারা গেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বন্দি মুক্তিকে স্বাগত জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশিত একটি যুদ্ধবিরতি চুক্তি সমস্ত জিম্মিকে মুক্তি দিতে পারে বলে জানান তিনি।